হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তোমাদের ইয়ামিন ভাইয়া, পড়াশোনা করছি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে বুয়েট কিংবা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু না, আজকে আমরা কথা বলবো শেষ 25 দিনে ডিউ প্রিপারেশন নিয়ে। মূলত যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তাদের শেষ 25 দিনের প্রিপারেশন তারা অলরেডি জানে যে তাদের জন্য কী পড়া উচিত বা কী করা উচিত না। বাট যারা মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট তারা কিন্তু কখনো এইভাবে বায়োলজি হোক কিংবা তাদের অন্যান্য সাবজেক্টগুলো হোক, কোথাও না কোথাও তাদের গ্যাপ থেকে গেছে। মেডিকেলদের কিছু কিছু সাবজেক্টে গ্যাপ থেকে গেছে, ইঞ্জিনিয়ারিংদের কিছু কিছু সাবজেক্টে গ্যাপ থেকে গেছে। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো, শেষ 25 দিনের ডিউ প্রিপারেশন নিয়ে। এখন ডিউতেও আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পেয়েছিলাম, সো ডিউ সম্পর্কে কিছুটা ধারণা আছে আমার, এক্সাম স্ট্র্যাটেজি বা এক্সাম প্ল্যানিং সম্পর্কে। তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে আজকে ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট যারা, তাদের ডিউয়ের জন্য কি করা উচিত এটা নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলেছি আমার একটা ভিডিওতে। তবু আজকে ভিডিওটা মূলত দুজনের জন্যই। বাট ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্টের যেহেতু খুবই একটা টাইট শিডিউল যাবে সামনে, তারা হয়তো সেভাবে এটা ফলো করতে পারবে না। তো মেইনলি ফলো করতে পারলে খুবই ভালো। বাট মেইনলি এই ভিডিওটা যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট, তোমরা যারা এখন পর্যন্ত কখনোই ম্যাথ পড়ো নাই বা কখনোই কেমিস্ট্রির কোনো ম্যাথমেটিক্যাল বা ফিজিক্সের কোনো ম্যাথমেটিক্যাল সেভাবে প্রবলেম সলভ করা হয় নাই, মেইনলি তাদের জন্য, ঠিক আছে? বাট ইঞ্জিনিয়ারিংটাও দেখতে পারো, তারা ম্যাথের স্ট্র্যাটেজিটার সাথে বায়োলজি স্ট্র্যাটেজিটা সোয়াপ করে নিবা, তাহলেই তোমাদের জন্য হয়ে যাবে। তো আজকে দেখি মেডিকেলদের জন্য কী ব্যাপারটা হয়। মেডিকেলটা তোমরা, আমি যতটুকু জানি সেটি থেকে বলি, তোমরা এর থেকে বেশিও পড়তে পারো, কমও পড়তে পারো। তোমরা ফিজিক্সে ইঞ্জিনিয়ারিং ইসাক স্যারের বইটা সলভ করো সম্পূর্ণ। ইসাক স্যারের বইটার মানে উদাহরণ হোক বা হচ্ছে তাদের থিওরিগুলো হোক, তোমাদের বেশ ভালো ধারণা আছে ফিজিক্স সম্পর্কে। কেমিস্ট্রি তোমাদের হাজারি স্যারের বই সম্পর্কে বেশ পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকার কথা। এরপর ম্যাথ এইচএসসির পর থেকে আনটাচড। আর বায়োলজির কথা যদি বলি, সেটাতে তো তোমরা অলরেডি যথেষ্ট ভালো। তাই তোমাদের প্রিপারেশনের অন্তত একটা সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের কোনো একটা টেনশন নেই, সেটা হচ্ছে বায়োলজি। তোমরা মেডিকেল অ্যাসপাইরেন্ট যে যেমনই পরীক্ষা দাও না কেন, আল্লাহর রহমতে কারো চান্স হোক কিংবা কোনোভাবে না হোক, পরবর্তীতে হবে সেটা কথা না। কথা হচ্ছে যারা অলরেডি বায়োলজির জন্য পড়েছো, সেটা মেডিকেল পরীক্ষা যেমনই হয়ে থাকুক না কেন, সেই বায়োলজি থেকে ঢাকা ইউনিভার্সিটি বায়োলজি যথেষ্ট সহজ থাকবে বা যথেষ্ট কমন থাকবে। সো এই জন্য তোমাদের বায়োলজি নিয়ে প্রেশার দেওয়ার কিছু নেই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটে নিয়ে আমি কথা বলবো। প্রথমত তোমাদের ফার্স্ট কাজটা আমি তোমাদেরকে বলি, এই যে 25 দিন, এই 25 দিনকে আমি প্রথমে 15 আর 10 দিনে ভাগ করব। 15 + 10, 15 + 10। এই 15 ডেজ হচ্ছে ফর প্রিপারেশন। তুমি যখন থেকে দেখো না কেন, সেখান থেকে তুমি তোমার মতো করে শিডিউলটাকে বা তোমার রুটিনটাকে বা চ্যালেঞ্জগুলোকে একটু এদিক ওদিক করে নিতে পারো। তুমি হয়তো 22 বা 20 বা 15 দিন বাকি থাকতে ভিডিওটা দেখতে পারো। আর এটা হচ্ছে তোমার, এটা প্রিপারেশনের টাইম, আর এটা হচ্ছে তোমার প্র্যাকটিসের টাইম। ওকে, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্টদের জন্য বলছি, তোমাদের বায়োলজি বাদ। সো অলরেডি তোমরা ম্যাথটাকে ব্লক রেখে বায়োলজি নিয়ে ভাবো। আর যারা মেডিকেল অ্যাসপারেন্ট তারা বায়োলজিটাকে ব্লক রেখে ম্যাথ দিয়ে ভাবো। আমি কি বলতেছি, এই 15 দিনের প্রিপারেশনটাকে তোমরা 4, 4, 7 এইভাবে ভাগ করো। স্পেশালি মেডিকেল অ্যাসপারেন্ট যারা, সো মেডিকেল অ্যাসপারেন্টরা ফিজিক্সে কত দিন দিবা? 4 ডেজ। 4 ডেজ, কেমিস্ট্রিতে 4 ডেজ, ম্যাথে হচ্ছে 7 ডেজ বা 8 ডেজও তুমি চাইলে দিতে পারো। প্রথম 15 দিনের প্রিপারেশন স্টেজে তোমাদের বায়োলজি পড়ার কোনো দরকার নেই। যারা মেডিকেল অ্যাসপারেন্ট আসো তারা এই যে পরে 10 দিনের প্র্যাকটিস অংশটা, তোমরা বায়োলজি সেখান থেকে তোমরা সর্ট আউট করে ফেলতে পারবা। এখন তাহলে কী করবা? ফিজিক্সে তোমরা ইসাক স্যারের বই পড়েছো, সো তোমাদের কনসেপচুয়াল প্রবলেম নিয়ে বা যেগুলো আসলে তথ্যমূলক প্রশ্ন আসে থিওরিটিক্যাল, সেগুলো তোমাদের অলরেডি কমপ্লিট। যেখানে ঝামেলাটাও সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রশ্ন। তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট ইঞ্জিনিয়ারিং যেই হোক না কেন, তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ডিউ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। আজকেই বসে যাও, আমার এই ভিডিও দেখার সাথে সাথেই ডিউ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস জিনিসটা তোমাদের অনেক ক্ষেত্রে বুঝতে প্রবলেম হয়। এই চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন আসছে, ওই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসছে, এই চ্যাপ্টার থেকে 7টা প্রশ্ন আসছে, এই চ্যাপ্টার থেকে গত 4 বছরের প্রশ্ন আসেনি, এই জিনিসটাকে অ্যানালাইসিস বলে না। অ্যানালাইসিস বলে কোয়েশ্চেনের প্যাটার্নকে, কোয়েশ্চেনের ধরনকে। তো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে, জড়তার ভ্রামক থেকে প্রশ্ন আসলে সবসময় একটা প্রমাণ দেয়, এই জিনিসটাকে অ্যানালাইসিস বলে। কিংবা ব্যাংকিং থেকে প্রশ্ন আসলে সবসময় তোমাকে উচ্চতায় বের করতে দেয়, এই জিনিসটাকে অ্যানালাইসিস বলে। কিংবা ভেক্টরের থেকে কখনো প্রশ্ন আসলে স্কেলার গুণন থেকেই দেয় বা ভেক্টর গুণন থেকেই দেয়, এই জিনিসটাকে অ্যানালাইসিস বলে। ভেক্টর থেকে 3টা প্রশ্ন আসছে, এটা কোন ধরনের অ্যানালাইসিস হতে পারে? সো তোমরা অ্যানালাইসিস জিনিসটা বুঝতে ভুল করো। বইয়ের শুরুতে লেখা থাকে ভেক্টর থেকে 3টা প্রশ্ন,
এটা কোন অ্যানালাইসিস? এটা কিন্তু তোমার জন্য অ্যানালাইসিস না। হ্যাঁ ঠিক আছে, কোন চ্যাপ্টারে গুরুত্ব বুঝতে অ্যানালাইসিস, বাট গুরুত্ব দিয়ে তুমি কী করবে, তোমার দরকার কোশ্চেন কমন বা কোশ্চেনের প্যাটার্ন কমন, টাইপ কমন। সো ডিউ কোশ্চেন ব্যাংক নিয়ে তুমি নিজের অ্যানালাইসিস নিজে করবা যে আসলে প্রশ্ন কী টাইপের আসে। ডিউতে প্রশ্ন একটা চমৎকার প্রশ্ন করে, তারা যদি রিটেনের কথা যদি বলি, 4টা রিটেন যদি থাকে প্রত্যেক সাবজেক্টে, সেখানে তুমি দেখবা ইন অ্যান্ড অ্যারাউন্ড একটু এদিক সেদিক হয়, 2টা থিওরিটিক্যাল থাকে, 2টা সেখান থেকে প্রমাণমূলক থাকে বা প্রমাণ থাকে। আমাদের সময় ভার্সিটির মানে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে ফিজিক্সে 2টা প্রমাণ ছিল, 2টা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রশ্ন ছিল, ম্যাথের ক্ষেত্রেও তাই। তার মানে এই যে 2টা প্রমাণগুলো কোত্থেকে আসতেছে, সেই প্রমাণগুলো কীরকম, সূত্রের প্রমাণ নাকি নর্মাল প্রমাণ নাকি তোমাকে মুখস্থ করে আসতে হবে এরকম প্রমাণ, এটা তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি ডিউ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা। তো 2015 বা 16 থেকে হয়তো রিটেন ইন্ট্রোডিউস হয়েছে, সেখান থেকে 2023 সাল পর্যন্ত দেখলেই হবে। এটা তোমার সর্বোচ্চ 1 দিন লাগবে এই জিনিসটা দেখার জন্য। তুমি দেখলা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলা, এখন তুমি বলতে পারো যে ভাইয়া ম্যাথেরটা তো আমি দেখে কিছু বুঝবো না। অবশ্যই বুঝবা তুমি অন্তত ম্যাথ অনেক দিন থেকে পড়তেছো না, বাট তুমি স্টিল এটা তো দেখে বুঝতেছো আচ্ছা এটা ডিফারেন্সিয়েশনের না ইন্টিগ্রেশনের, এটা ম্যাক্সিমাম মিনিমার ম্যাথ নাকি এনতম অন্তরজের ম্যাথ, ক্লিয়ার, এটা ইন্টিগ্রেশনে এরিয়ার ম্যাথ নাকি ইউভি সূত্রের ম্যাথ, বুঝতে পারছো? তার মানে তোমার এখন জরুরি যে জিনিসটা হচ্ছে, তোমাকে ম্যাথ প্রত্যেকটা এখন পারতেই হবে, ফিজিক্স প্রত্যেকটা এখন পারতেই হবে, ব্যাপারটা এরকম না। কোয়েশ্চেন ব্যাংক সলভ করার মানে হচ্ছে তুমি একটা অ্যানালাইসিস করতে পারলা যে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, কোন জায়গা থেকে কম প্রশ্ন আসে। ডান? এইটা নেওয়ার পর তুমি এখন শুরু করবো তোমার এই জিনিসটা। সেখানে তোমার 1 দিন চলে গেল, তুমি প্র্যাকটিস থেকে 1 দিন তুমি কম নিতে পারো, কোনো সমস্যা না। এখন তুমি কি পড়বা? এখন তুমি এখান থেকে 2টা জিনিস পড়বা। প্রথম কথা হচ্ছে ডিউ কোয়েশ্চেন ব্যাংক, তুমি এটা তো পড়লাই। সো ডিউ কোয়েশ্চেন ব্যাংকের পর তুমি পড়ো ভার্সিটি প্রশ্ন ব্যাংক। অ্যানালাইসিসটা ডিউ কোয়েশ্চেন ব্যাংক নিয়ে করবা, কারণ পরীক্ষা তো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির। ডিউ কোয়েশ্চেন ব্যাংক পড়ার পর তুমি পড়বা হচ্ছে তোমার হ্যান্ড নোট। তোমার অবশ্যই একটা হ্যান্ড নোট ছিল তোমার এইচএসসিতে থাকতে, তাহলে তুমি সেখান থেকে হ্যান্ড নোটটা পড়বা। হ্যান্ড নোটের পর তুমি তারপর ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক পড়বা। ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক তুমি দেখবে তোমার 4 দিন সময় এখানেই চলে যাবে। তুমি ডিউ কোয়েশ্চেন ব্যাংকটা পড়লা, তোমার ফার্স্টে একদিন টাইম নিয়ে তুমি আরেকটু রিভিউ নিলা, তুমি তোমার নিজের হ্যান্ড নোটটাকে পড়লা, বা তোমার নিজের কোনো নোট থাকলে, কম্প্যাক্ট নোট থাকলে, কোনো স্লাইড থাকলে, ভার্সিটির কোনো ক্লাস থাকলে তুমি সেখান থেকে এগুলো দেখলা। এরপর তুমি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করলা, যেটা ক্যালকুলেটর দিয়ে 2015 সালের আগে খুব সময় ক্যালকুলেটর অ্যালাউ ছিল, ওইগুলো ক্যালকুলেটর দিয়ে করবা, পরেগুলো ক্যালকুলেটর ছাড়া করবা, আর রিটেন তো রিটেনের মতো করে করলা। এগুলো ডিউ কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। এরপর কেমিস্ট্রিতে তোমরা হাজারি স্যারের বই করছো, তাই না? হাজারি স্যারের ম্যাথ কোনোটা করা হয় না। তোমরা এখন কি করবা, হাজারি স্যারের বই তো আছে, তুমি হাজারি স্যারের বই সকল ম্যাথ করে ফেলবা। এই যে ম্যাথমেটিক্যালের জন্য এইটুকুই এনাফ। হাজারি স্যারের প্রত্যেকটা অধ্যায়ে খুব সম্ভবত 50টার মতো ম্যাথ আছে, এখন তোমাদের অধ্যায় তো মাত্র কতগুলো, তাই খুব একটা ইম্পর্টেন্ট মানে খুব একটা কষ্ট হবে না আর কি তোমাদের। হাজারি স্যারের অল ম্যাথ তোমরা করে শেষ করলা। এরপর আচ্ছা, তাহলে হাজারি স্যারের বইয়ের সব ম্যাথ তোমার করা শেষ। এরপর ঠিক একইভাবে এটাও তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবা। ভার্সিটি কিউবি সলভ। আর এটাতেও যদি বলি, তুমি একইভাবে ইসাক স্যারের বইয়ের সকল ম্যাথ তুমি আবার দেখতে পারো। ইসাক স্যারের বইয়ের সকল ম্যাথ সলভ করা মানে কিন্তু আসলে কমপ্লিট। তুমি যে কোনো একটা মেইন বইয়ের সব ম্যাথ সলভ করো, ইসাক স্যারস ম্যাথ সলভ। এটা কোন উদাহরণ প্লাস অনুশীলনী সব কিছু করতে পারলে খুবই ভালো, আর তা না পারলেও শুধুমাত্র উদাহরণটুকু। তাহলে এখান থেকে উদাহরণ, অন্তত উদাহরণ, সেখানে হাজারি স্যারের বইয়ের সকল ম্যাথ, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ, ঠিক একইভাবে হ্যান্ড নোট যেটা যা আছে তুমি এগুলো তুমি এখান থেকে করলা। এখন ম্যাথটা তুমি কী করবা? ম্যাথ তুমি 3 থেকে 4 মাস ধরে পড়ো না, এইচএসসি পরীক্ষা হয় না দেখে ম্যাথটা হয়তো সিরিয়াসলি সেভাবে রিভিশনও দেওয়া হয়নি। এখন তোমার করণীয় হচ্ছে ম্যাথে তুমি ফার্স্টে এখান থেকে অ্যানালাইসিস করে নিলে যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে। এখানে যদি তোমার এরকম হয় যে কোনো একটা চ্যাপ্টার তুমি একদমই টাচ করো নাই, ধরো তুমি কোনিক্স একদমই পড়ো নাই, স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা একদমই পড়ো নাই, এখন নতুন করে আসলে পড়া খুব একটা প্রয়োজন নাই, যদি না তুমি যেই জিনিসটা 4 থেকে 5 ঘন্টায় কোনো ভিডিও দেখে ওয়ানশট দেখে কাভার দিতে পারো, আবছা মনে আছে, তাহলে তুমি করো। বাট কখনোই পড়ো নাই, তাহলে আমি বলবো এই সময় খুব একটা প্রয়োজন নাই সেই জিনিসটার জন্য টাইম নষ্ট করার, কারণ তুমি যদি 3 দিন সময় নিয়ে একটা চ্যাপ্টারই পড়ো, তুমি আসলে রিভিশন দিতে পারবে না। তা তুমি এই ম্যাথের ক্ষেত্রে কী করবা? তুমি অবশ্যই এইচএসসির জন্য কোনো একটা বই সলভ করছো বা কোনো একটা স্যারের ক্লাস করছো 2টা বছর, তুমি ক্লাস করে থাকলে স্লাইডগুলো পড়বা,
অথবা তুমি বই সলভ করে থাকলে তুমি সেই বইগুলো সলভ করবা। ক্লিয়ার? তাহলে কী করবা তুমি এখন? ইসি আহমেদের বই হোক, কেতাবুদ্দিনের বই হোক, রূপন্তী প্রকাশন হোক, যেটাই হোক না কেন, তুমি সেখান থেকে তোমার মেইন বুক সলভ করবা। সো এর মাধ্যমে তুমি মেইন বুকটাকে সলভ করলা। এই মেইন বুক সলভ করার পর তুমি চলে যাবা হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ। তো ভার্সিটি কিউবি সলভ, এই দুইটা করলে তোমার ম্যাথের প্রিপারেশন অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে। মেইন বুক সলভ, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ। তুমি যদি ক্যালকুলেটর হ্যাক্স টাইপের কিছু প্রয়োজন হয়, সরি ক্যালকুলেটর হ্যাক্স না, এমসিকিউ হ্যাক্স উইদাউট ক্যালকুলেটর, এটা তুমি নিজে চেষ্টা করলেই পারবা। কিছু হ্যান্ড ক্যালকুলেশন, আর হ্যান্ড ক্যালকুলেশন ব্যাপারটা নিয়ে অনেকে ভয় পাও। আসলে ডিউতে কখনই এরকম তোমাকে কোনো প্রশ্ন দিবে না যেটা তুমি হ্যান্ড ক্যালকুলেশনের জন্য পারবা না, বুঝছো? ঠিক আছে। সবশেষে বায়োলজি, মেডিকেল অ্যাসপাইরেন্টের কথা যদি বলি, আসলে তার আমাদের বায়োলজি নিয়ে বলার কিছু নাই। তোমরা জাস্ট খালি এই লাস্টের 10 দিনে যখন তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস বলতে কি, তোমরা যখন মডেল টেস্ট দিবা, তুমি অবশ্যই কোনো একটা বুক সলভ করবা, তোমাকে একটা ফাইনাল মডেল টেস্ট দেওয়া হবে, তুমি কোনো কোচিং সেন্টারে তুমি মডেল টেস্টগুলো দিবা, অফলাইন মডেল টেস্ট, সেই কোশ্চেনগুলো সলভ করবা, এই জিনিসগুলো তুমি আবার রিভিশন দিবা। ভার্সিটিতে প্রশ্ন কমন পড়ার, হুবহু না হোক টাইপ কমন পড়ার খুব ভালো একটা টেন্ডেন্সি আছে। সো তোমার এগুলোর উপর দক্ষতা যত বেশি হবে, তুমি তত ভালো করতে পারবা। ক্লিয়ার? তো এই গেল বায়োলজিতে। তুমি হচ্ছে তুমি তোমার যেহেতু নিজের এরিয়া, সেটাতে তোমার এত প্রেশার বা প্যানিক নেওয়ার কিছু নাই, এভাবে তুমি সলভ করে ফেলতে পারবা। লাস্টের 10 দিন তোমার প্রিপারেশনটা হবে সম্পূর্ণ তোমার কোচিং সেন্টার বেসড, বা তোমার নিজের যা যা বাকি থাকবে তখন এই 10টা দিন তোমার নিজস্ব। একটু গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আমি গুছিয়ে দিলাম। এরপর থেকে তুমি তোমার মতো করে সলভ করবা। ক্লিয়ার? বুঝাতে পারছি আশা করি। আর ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট যারা, তুমি দেখবে এখানে তোমার কি বাকি আছে, সে বাকিগুলো তুমি সলভ করে ফেলবা। তুমি এই কেমিস্ট্রিতে দেখবে তোমার কি বাকি আছে, তোমাদের হাজারি স্যার বাকি থাকার কথা না, ইসাক স্যারের ম্যাথগুলো বাকি থাকার কথা না, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকও হয়তো অনেকের বাকি নেই, তোমাদের যা বাকি আছে তা দেখবা। এই ম্যাথে 7 দিনের বদলে তোমরা বায়োলজিতে 2 দিন বা 3 দিন নিয়ে কোয়েশ্চেন ব্যাংকটা সম্পর্কে একটু ভালো ধারণা রাখো, আর তোমার নিজস্ব কোনো হ্যান্ড নোট থাকলে সেই হ্যান্ড নোটটা পড়ে ফেলো। ক্লিয়ার? তো এটুকু ছিল আমাদের টপিক, শেষ 25 দিনের ডিউ প্রিপারেশন। এর তোমরা যদি তোমাদের বেটার লাগে, তাহলে হচ্ছে আমি আমার লাইফের ডিউ পরীক্ষার দিন কীভাবে হচ্ছে এমসিকিউ কিংবা সিকিউগুলোকে আলাদা করে অ্যান্সার করেছিলাম বা কী স্ট্র্যাটেজি ছিল, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো পরীক্ষা দাও। HSC 24 ব্যাচ তোমাদের জন্য শুভকামনা অনেক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।